অরুণাংশুদা, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুটা চাপে রয়েছেন আইন অনুযায়ী, যেটা আইনের চোখে মনে করা হচ্ছে যে বোধহয় তিনি যে কাজটা করেছেন আইনের চোখে ঠিক করেননি। এই মুহূর্তে ইডির পক্ষ থেকে আমরা জানি যে সিপিকে তারা হেফাজতে চাইছেন, ডিসি সেন্ট্রালকে তারা হেফাজতে চাইছেন, কিন্তু মুখ্যমন্ত্রী সম্পর্কে তারা কিছু বলছেন না। সেদিনও এফআইআর করা যেত, তাও করেননি। এর কি ব্যাখ্যা এবং আপনি কি দেখছেন? ব্যাপারটা এটা পুরোটা আমি দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে আইনগত আর একটা পার্ট হচ্ছে রাজনৈতিক। এই যে মামলাটা যে বেঞ্চে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 17 নম্বর কোর্ট, প্রশান্ত মিশ্রের বেঞ্চ, এবং হি জাস্ট জুনিয়র জাজ থেকে সিনিয়র জাজ হয়ে উনি প্রিসাইডিং জাজ হয়েছেন। এবং আমি যখন মামলাটা শুরু হয় তার আগেই যে কি হতে পারে সেটা আমি আমার অনেক বন্ধু বান্ধবকে যারা ছিল তাদেরকে বলেছি এবং পুরোটা আমি ফলো করেছি, এদের বক্তব্য এদের বক্তব্য। কিন্তু স্টেটের লয়াররা যে ব্লান্ডারটা প্রথমেই করলো সেটা হলো যে যখন কোর্ট বললো যে আমি নোটিশ ইস্যু করছি, আর এরকম দুপক্ষ বলার কোনো এখন দরকার নেই, কিন্তু এরা দুপক্ষই যখন শুরু করলো আমাদের তুষার মেহতা এবং প্রেসিডেন্ট গুলো যখন আগের ঘটনাগুলো দিয়ে শুরু করলো, তখন তো এটা তো এই ঘটনাটা ভারতবর্ষে গুজরাটের কচ্ছের লোকেরাও দেখেছে কি হয়েছে না হয়েছে। সুতরাং কোর্ট দেখেনি এটা তো কোনো ভাবার কোনো কারণ নেই যে কোর্ট দেখেনি। প্রশান্ত জাস্টিস মিশ্র বা ওই বেঞ্চ এই ইনসিডেন্টটা যখন সোশ্যাল মিডিয়াতে সকলে দেখছে যে মুখ্যমন্ত্রী যাচ্ছে বুকের কাছে ফাইলটা নিয়ে আসছে দিয়েছে, এটা হচ্ছে একটা রাজনৈতিক দিক আর কি, এবং এটা এক্সপেক্টেড অর্ডার। সেকেন্ড পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কি বলে ওটাকে, যে একটা মানে লিগাল রাইটটা কি, লিগাল ব্যাপারটা হচ্ছে খুব পরিষ্কার। সেটা হচ্ছে যে এবার ডাকাতি কি চুরি কি ছিনতাই কি উবুক কি কার বাড়ি পর বাড়ি, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। এই রেডটা হয়েছিল পিএমএল অ্যাক্টে, তার সঙ্গে পিএমএল অ্যাক্টের রেড আর এমনি নর্মাল রেডের মধ্যে একটু ডিফারেন্স আছে। সুতরাং এবারে আমি এফআইআর না, এই প্রশ্নটা সুপ্রিম কোর্টে উঠেছিল যে এফআইআর করেছিল পঞ্চানমের নাম নেই ছিল ঠিকই, কিন্তু বিষয়টা খুবই গুরুতর এবং খুব ব্যাড হ্যান্ডলিং হয়েছে। মানে যারা ন্যাচারালি একটা যদি খুব পচা কেস তো আর্গু করতে যায় সেক্ষেত্রে তো সেটা একেবারে সেটাকে মানে ন্যাচারালি বড় বড় লয়ার তখনই দাঁড়ায় যেসব মামলায় মোটামুটি খুব পচা কেস হয়। যে মামলায় যেটা হয় সে মামলাতে তো বড় লয়ার দেওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না, লিগ্যাল পয়েন্টেই যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে এদের তো টার্গেট অবশ্যই মুখ্যমন্ত্রী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, শুধু কারণ জানে যে মুখ্যমন্ত্রীকে কাবুকাত করতে পারলে বাকিগুলো তৃণমূলের বাকি নন এক্সিস্টেন্ট। মানে কাল যদি মুখ্যমন্ত্রী না থাকে আমার ধারণা এই পার্টিটা 2 সেকেন্ডের মধ্যে উড়ে যাবে আর কি। সুতরাং ওটা কোনো ওদের টার্গেটটা কিন্তু রাজীব কুমার মনোজ কুমার এরা নয়, কিন্তু ওদের টার্গেটটা কিন্তু মুখ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রী যেটা কিন্তু হাঁটতে হাঁটতে ওদের ফাঁদে পা দিয়েছেন, এটা ঘটনা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আলটিমেটলি পরে সাবসিকুয়েন্টলি কি সমঝোতা রাজনৈতিক হবে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, কিন্তু আদারওয়াইজ ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার। কারণ যদি আজকে কেসটা সিবিআই কে দেয় এবং কেসটা ওদের যেটা সবচেয়ে অমিনাস সাইন যেটা যে ব্লান্ডারটা এরা আরজি করের সময়ও করেছিল, ওরা হাজারখানেক লোক গিয়ে আরজি করের ভিতরে একটা সাপ্রেস করতে গেছিল ঘটনাটা, সেটাকে এই মর্মে নিয়ে গেল এই তৃণমূলের কিছু মানে অত্যুৎসাহী নেতা বা যাই হোক। এক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল, যে এই ক্ষেত্রে একই জিনিস ঘটনাটা ঘটেছে। সেদিন হাইকোর্টে মানে এক নম্বর কোর্ট থেকে 5 নম্বর ক্রস করাটা মোটামুটি ভেরি কুম্ভ মেলার মতো হয়েছিল, মানে কুম্ভ সাগর মেলায় যেরকম লোকের ভিড় টিড় হয় ঠিক সেরকম হয়েছিল। এবং এদের মধ্যে যে কিছু লোক ওদের লোক রয়েছে সেটা বোঝাই যায়, তাহলে হোয়াটসঅ্যাপ চ্যাটটা কি করে ওদের হাতে পৌঁছলো, এবং হোয়াটসঅ্যাপ চ্যাটটা চলে গেল ওদের হাত থেকে একেবারে ইডির হাতে। কোন হোয়াটসঅ্যাপ চ্যাট হয়েছিল একটু দর্শকদের পরিষ্কার করে বল, কোন হোয়াটসঅ্যাপ চ্যাট কাদের? এখানে এই কোর্টে এসো, ওই দিন ওই কোর্টে যারা লয়ার নয় কালো কোট পরে এমনও বহু লোক এসেছিল, তাদের বুকে ব্যান্ড ছিল না, কাঁধে ছিল না, কিন্তু কালো কোটটি পরে তারা পুরো জায়গাটা জ্যাম করেছিল আর কি। হ্যাঁ, করে জিনিসটাকে অ্যাগ্রাভেট করলো। যদি
জিনিসটা ওইখানে হতো, হয়তো কোনো একটা অর্ডার, জুডিশিয়াল অর্ডার দিত, সেই অর্ডারটা কিন্তু তা না করে ইডি যে মামলাটা করেছিল ওইখানে, সেই মামলাটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া ব্যবস্থাটা করলো তৃণমূলের যারা লিগাল সেলের লোকজন আছে তারাই আর কি, তাদের উৎসাহে আর কি এই জিনিসটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো। আদারওয়াইজ গড়াবার এরা খুব চেষ্টা করেছিল ওটাকে আর্টিকেল 226-এ হাইকোর্ট ছেড়ে সুপ্রিম কোর্ট কেন, আর্টিকেল 32 কেন, এগুলো ওরা বলেছে। আইনের ধারা আমরা সাধারণ লোকেরা বুঝি না। আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই, সোফিয়া জানতে চাই, আমার দর্শকরা জানতে চাই, তোমাকেও জিজ্ঞেস করছি, তখন বাবু নিশ্চয় বলবে। এই মামলার নিষ্পত্তি কি আইনের পথে হবে নাকি রাজনৈতিক পথে হবে, কি মনে করো? এখন ইট ইজ অল ডিপেন্ডস করছে যারা এই ব্যাপারে মানে অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়েছে তাদের ভূমিকার উপরে। এ ব্যাপারে তো ইডি গেছিল এর বাড়িতে, প্রতীক জৈনের বাড়িতে, এবং সেখান থেকে কেউ না কেউ মুখ্যমন্ত্রীকে ফোন করেছিল, হয় ইডির লোকেরাই করেছিল নতুবা ওই প্রতীক জৈনের লোকজনই করেছিল। কেউ একটা করে এমন একটা পরিস্থিতি মুখ্যমন্ত্রীকে বুঝিয়েছিল যে মুখ্যমন্ত্রী না এলে বুঝি তৃণমূল গভর্নমেন্ট ভেঙে যাবে, আদারওয়াইজ মমতার যাওয়ার কথা ছিল না। এবার প্রশ্ন হচ্ছে, সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে যুক্তিটা দেওয়ার চেষ্টা করেছিল, ওটা না দিলেই পারতো, যে মুখ্যমন্ত্রী যেহেতু Z+ সিকিউরিটি পান, সেই জন্যে মনোজ কুমার আর রাজীব, কিন্তু আমি তো আমাদের যে চিফ সেক্রেটারি মহিলা, তিনি যে পুলিশে আমার জানা ছিল না যে তিনি কোনো পার্টিকুলার এজেন্সি স্টেটের লিড করেন, ল অ্যান্ড অর্ডারে, তিনি কি করতে গেছিলেন, এগুলো জবাব তো দিতে হবে। আজকে আপনার মনোজ ভার্মা কি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর তো নিজস্ব একটা সিকিউরিটি আছে, তার একটা ডিসি র্যাঙ্কের অফিসার আছে যে সিকিউরিটি দেখে, এবং যে কিন্তু সেখানে এদের যাওয়াটা তো কোনো প্রয়োজন ছিল না। এবং এই যে ডাকাতি অমুক তমুক দিয়েছে, ডাকাতি মানে কি, মাঝরাতে ঢোকা এক, অস্ত্র নিয়ে ঢোকা আর, কমলবাবু আরো ভালো বলতে পারবেন, হাউস লার্কিং এক, হাউস ব্রেকিং এক, অস্ত্র নিয়ে ঢোকা আর এক, হ্যাঁ, তারপরে ছিনতাই, চুরি। এটা তো চুরির ডেফিনেশনটা, প্রথম কথা হচ্ছে যে এরা বলছে যে আমরা কোনো ইয়ে করিনি, ওই সিজার লিস্ট করিনি। এখন সিজার লিস্ট না যদি করে থাকে তাহলে কি কি মাল নিয়ে গেছে সেটাই বা বলবেন কি করে? এখানে প্রশ্ন হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এরা বলেছে 6টা 6:30টার সময় এরা জানিয়ে ঢুকেছে, 6:30টার সময় তো রেড করছে, কিন্তু 11:30টার সময় এরা থানায় খবর দিয়েছে ইডি, তার আগে দেয়নি। সুতরাং ওই যে তারা ইনফর্ম না করে গেছে সেটা পারলি কারেক্ট, যে 11:30টার সময় খবর দিয়েছে সেটাও পারো, কিন্তু এইগুলো সব টেকনিক্যাল, হাইপার টেকনিক্যাল বিষয়। কিন্তু জিনিসটা হচ্ছে যে এগুলো যতগুলো বড় বড় সেকশন দিচ্ছে, সেই সব সেকশন গুলো এস্টাবলিশ করা কোর্টে বহু ডিফিকাল্ট, কিন্তু যেটা করতে পারে সেটা হচ্ছে যদি মামলাটা পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিয়ে গিয়ে দিল্লি বা উড়িষ্যা বা কোথাও আসামে নিয়ে যায়, তাহলে কিন্তু কপালে একটু দুঃখ আছে। কারণ এখানে যেভাবে মামলা হয় বা যেভাবে পরিচালনা হয়, যেভাবে কোর্টের উপর একটা ইয়ে দেওয়া হয়, হ্যাঁ, কারণ এটাও তো ঘটনা যে তপন বাবুর মতো জুডিশিয়ারিতে খুব মুষ্টিমেয় কিছু ব্যক্তি আছেন, হ্যাঁ, আদারওয়াইজ বেশিরভাগই তো মানে সব, বিশেষ করে যারা লোয়ার সাবঅর্ডিনেট জুডিশিয়ারি বলবো না আমি, কথাটা বাজে শোনায় জিনিসটা, যারা ডিস্ট্রিক্ট বা লেভেলে আছে, তারা গাড়ি, তারা সুযোগ সুবিধে, তারা এ নিয়ে, এবং লোকাল এমএলএ, লোকাল মন্ত্রী, এদের সঙ্গে তো তারা একটু সমঝোতা করে রাখে, তার সামান্য একটা কত ছেটেপুটা ইয়ে করে। ফলে এইখানকার ট্রায়াল আর বাইরে গিয়ে ট্রায়াল মধ্যে, যেমন আসানসোল থেকে অনুব্রতকে নিয়ে গেল তিহার জেলে 2 বছর, ঠিক এরকম একটা ব্লান্ডার করার জন্য। তো সুতরাং এইটা একটু দেখা যে ওরা আলটিমেটলি সুপ্রিম কোর্ট কি বলে আর কি, কারণ এরা যে 2জন জাজ ছিল, সেই দুজনের যে একজন তো আমি ডেফিনেটলি বলতে পারি যে নর্মালি সুপ্রিম কোর্টে যার প্রশ্ন হয়, যিনি প্রিসাইডিং জাজ ছিলেন তিনি, কিন্তু তিনি অর্ডারটা দিয়েছেন, যে অর্ডারটা শোনার পরে বলে বেঁচে বেঁচে ওনাকেই দেওয়া হয়েছে। এত কারণ তার মধ্যে মানে 1 নম্বর কোর্ট তো চিফের কোর্ট,
তারপরে 2 নম্বর কোর্ট, সেকেন্ড কোর্ট, থার্ড কোর্ট, অ্যাকর্ডিং টু সিনিয়রিটি কোর্ট হয়। সবগুলো ছেড়ে 17 নম্বর কোর্টে, কোর্ট নাম্বার 17। বলে যিনি কদিন আগেও তিনি ছিলেন জুনিয়র জাজ, সিনিয়র জাজের আন্ডারে। তো সুতরাং এটাই খুবই অমিনাস সাইন আর কি। তো দেখা যাক কি আলটিমেটলি। তবে একটা কথা, মুখ্যমন্ত্রী এখন ভাবার সময় হয়েছে যে তিনি যে সমস্ত 2-1 কপিল বা এরা দেখো 10টা মামলা নিয়ে ঘুরে বেড়ায় সুপ্রিম কোর্টে, তার মধ্যে একটা মামলা একজন এসে পড়িয়ে দিল করলো। লিগাল সেলটা এমনিতেও হাইকোর্টে তো গোয়ারা হেরেছে বিজেপির কাছে। হ্যাঁ, এখন দুটো আবার ফাংশন, একটা মলয়ের ফাংশন, একটা হচ্ছে চন্দ্রিমার। তো ফলে এরকমই যে পরামর্শ মুখ্যমন্ত্রীকে দিয়ে থাকুক, সে যে মুখ্যমন্ত্রীর উপকার করেননি এটা বোঝা যায়। এটা নিয়ে পরে আমরা কথা বলবো, পরে কথা বলবো। তপন বাবুর কাছে আসি। তপন বাবু, আপনার কি মনে হচ্ছে না, রাজনৈতিক পক্ষে ডিসিশন হবে কিনা সেটা বলতে পারি না। আইনগতভাবে কতদিন চলবে, কি তার সিদ্ধান্ত হবে, সে সবটাই সত্যি, সবটা ভবিষ্যতের গর্ভে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। কিন্তু মামলা একটা শুরু হওয়া উচিত। আমার নিজের একটা বিশ্বাস স্থির আছে, সুপ্রিম কোর্ট বলবেন আইনগতভাবে এগো। এটা হয়তো কতটা পারা যাবে না তা জানি না। অনেকে এটাও মনে করছেন যে ইডি কেন ডিসি সাউথ বা সিপি কে এদের হেফাজতে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে কেন আবেদন করছে? কেন্দ্রীয় সরকারই তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, সেটা কেন হচ্ছে না? তাহলে কি সত্যি না না না, এটা আবার কে বললো যে হেফাজতে নেওয়ার জন্য? যে অ্যাপ্লিকেশনটা করেছে সুপ্রিম কোর্টে ওদেরকে সাসপেন্ড করার জন্য, হেফাজতে নেওয়ার প্রশ্ন তো পরে উঠছে। আগে তো এফআইআর হবে ওদের নামে, তারপরে কতগুলো সেকশন প্যারাফার্নালি আছে ফলো, সেটা অন্য জিনিস। সেটা তো এফআইআর করতে হবে, কি অ্যালিগেশন করতে হবে, ওরা তো চুরি করেনি, ওরা কেন গেছিল, ডিসিপ্লিনারি প্রসিডিংস, ওদের সাসপেনশনের অর্ডার আছে, ওরা কিন্তু চুরি করেনি। ওদের বিরুদ্ধে ম্যাক্সিমাম কি হবে, যে বাধা দেয়া, সেটা প্রমাণ করা ভেরি ডিফিকাল্ট। আর হাউস ট্রেসপাসিং হবে না, কারণ ওরা বাধা দেয়নি। যদি বাধা দিয়ে থাকে, তার যদি সিসিটিভি ফুটেজ থাকে তাহলে আলাদা কথা। সুপ্রিম কোর্ট তো সিসিটিভি ফুটেজটা নিতে বলেছে। এবার যদি দেখা যায় ওদের কালপাবিলিটি আছে এই ফাইল নিয়ে যাওয়ার ব্যাপারে, তাহলে কোশ্চেন অফ এটা হেফাজতে তো কাস্টডিতে নেওয়ার প্রশ্ন যখন কখন ওঠে, যদি কোনো কিছু যেটা নেই, যেটা রেকর্ডে নেই বা যেটা বার করতে হবে, তখন কাস্টডি, আদারওয়াইজ কাস্টডি নেওয়ার কোনো গল্প নেই। এদের যেটা টার্গেট, যেটা আমি যা বুঝলাম যে হিয়ারিং এর সময়, এরা এই আলাপনের মতো এদের পেনশন এবং এদের এইগুলোকে বন্ধ করার টার্গেটে আছে। ডিসিপ্লিনারি প্রসিডিং, যাতে কোনোদিন পেনশন না পায়, গ্র্যাচুইটি যেগুলো বাকি আছে সেগুলো এই ধান্দাতে আছে। এবং ভাবি অবাক হবো না, হয়তো দেখা যাবে এদেরকে এখান থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে সেন্ট্রাল, সেটা যেতেই পারে। সেটা স্টেট ছাড়ুক আর না ছাড়ুক, বা ছাড়ুক, ওরা যদি সে না করে তাহলে সেটা করতেই পারে, সেটার তো কোনো ব্যাপার না। করে এরকম ঘটনা অতীতে এরকম প্রেসিডেন্টও আছে। সুতরাং হেফাজতের প্রশ্ন না, হচ্ছে ওদের দুটো এখানে পার্ট আছে। একটা হচ্ছে ওরা ডিফেন্স দেওয়ার চেষ্টা করেছে যে আমরা ওই সিকিউরিটির জন্য, অমুকের জন্য গেছি, প্রোটোকলের জন্য গেছি। এখন মুখ্যমন্ত্রী কালী পুজোর সময় কি ওরা গিয়ে প্রোটোকল মেনটেন করে, বা কালী পুজোর যখন উদ্বোধন করে তখন কি এরা যায়, বা কারো বাড়িতে নিমন্ত্রণ যখন উনি যান তখনও কি মনোজ ভার্মা বা নন্দিনী চক্রবর্তী বা রাজীব কুমার এরা যায় না? এরা কি যায়? সুতরাং এই যাওয়ার সঙ্গে ওই যাওয়ার একটু ডিফারেন্স আছে, তো ওখানে তো যায়ও না। তো সুতরাং ওটা নয়, ওদের টার্গেট যেটা হচ্ছে এইগুলোকে সাসপেন্ড করা, এটা ঘটনা।